মৌলি আর তার গার্লফ্রেন্ড মিলে বিভিন্ন রকম হরর ভিডিও বানাতো। এবার এক ডাক্তারের পাল্লায় পড়ে তারা মৃত মানুষের আত্মা নিয়ে ডকুমেন্টারি বানানো শুরু করে। কিন্তু এই ডকুমেন্টারি বানাতে গিয়েই তাদের পেছনে পড়ে যায় এক অতৃপ্ত আত্মা। সেই আত্মা তাদের জীবন অতিষ্ঠ করে তুলেছিল। তারা কি পারবে এই ভয়ঙ্কর আত্মার প্রকোপ থেকে বাঁচতে? আর এই সবকিছুর পেছনে ওই ডাক্তারেরই বা কি উদ্দেশ্য ছিল, সেই সবই আমরা জানতে পারবো আজকের গল্প রাভামে। শুরুতেই আমরা একজন বৃদ্ধ লোককে দেখি, যাকে একজন ইএনটি স্পেশালিস্ট চেক আপ করছিল, অর্থাৎ নাক কান গলা স্পেশালিস্ট আর কি। তো বিভিন্ন চেক আপের পর ডাক্তার জানায় বৃদ্ধ লোকটি সম্পূর্ণ বধির হয়ে গেছে। সে কানে কিছুই শোনে না আর কখনো শুনবেও না। এ কথা শুনেই বৃদ্ধ লোকটা অবাক হয় আর সে বলতে থাকে সে যদি কিছু নাই শোনে তাহলে সে তার কাজে গেলে কিছু কিছু শব্দ কিভাবে শুনতে পায়। ডাক্তার তখন তাকে জিজ্ঞেস করে সে কোথায় কাজ করে। লোকটি ডাক্তারের ঠোঁট নাড়াচাড়া দেখে তার প্রশ্ন বুঝতে পারে আর উত্তর দেয় সে শ্মশানে কাজ করে। এরপরই আমাদের সেই বৃদ্ধ লোকটির কাজ করার সময়ের কিছু মুহূর্ত দেখানো হয়, যেখানে সে একটা লাশ পোড়ানোর সময় কথা বলার শব্দ আর নূপুরের শব্দ শুনতে পায়। এই শুনে সে নিজে নিজেই বলতে থাকে যে ডাক্তার তো বলেছিল সে আর কখনো কানে শুনতে পাবে না, তাহলে সে এখন শব্দ শুনতে পাচ্ছে কিভাবে। তখনই হঠাৎ একটা মেয়ের হাসির শব্দ ভেসে ওঠে আর সাথে সাথেই সেই বৃদ্ধ লোকের চোখগুলো জল জল করে ওঠে। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমাদের ইএনটি স্পেশালিস্ট ডক্টর যোগেশকে দেখানো হয়, যে ক্যামেরা অন করে শব্দ সম্পর্কে কথা বলছিল। যোগেশের মতো এই পৃথিবীতে যাই হোক না কেন শব্দ উৎপন্ন হবেই হবে। শ্বাস প্রশ্বাস নেওয়ার সময়ও কম্পন সৃষ্টি হয়, যা শব্দ সৃষ্টি করে। তাছাড়াও দেহ থেকে আত্মা বের হয়ে যাওয়ার সময়ও শব্দ উৎপন্ন হয়, কম্পন বা ভাইব্রেট হয়। এই কথা বলার সাথে সাথেই তার ফোনে একটা কল আসে। সে কল রিসিভ করলে দেখা যায় অপর প্রান্ত থেকে তাকে কিছু একটা বলা হয়। সে তো সাথে সাথে চুপ হয়ে যায়। তাকে দেখে মনে হচ্ছিল সে ভীষণ টেনশনে পড়ে গেছে। কি নিয়ে সে এত চিন্তিত তা হয়তো আমরা পরবর্তীতেই জানতে পারবো। এর পরের দৃশ্যে আমাদের মৌলি এবং রাভি নামের দুজন ছেলেকে দেখানো হয়। মৌলি একটা ছুরি দিয়ে কিছু একটাকে এক দৃষ্টিতে বসে বসে কাটছিল আর রাভি তার পাশে বসেছিল। যদিও দেখে মনে হচ্ছিল মৌলি কোনো ভয়ঙ্কর কিছু করছে, কিন্তু না, সে তো তরমুজ কাটছিল। এরপরে তারা তরমুজ খেয়ে তাদের মতো কাজ করতে থাকে। আসলে তারা দুজন বিভিন্ন ভিডিও মেক করে, যা শুরু থেকে শেষ তারা দুজনেই করে থাকে। এরপর দেখা যায় তারা তাদের বানানো একটা ভিডিও এডিট করতে বসে। সেই ভিডিওটা ছিল হরর ভিডিও। তখন রাভি মৌলিকে বলে তারা কেন শুধু হরর ভিডিও বানাচ্ছে, তারা তো চাইলে একটু রোমান্টিক ভিডিও বানাতে পারে যেখানে সুন্দরী সুন্দরী মেয়েরা থাকবে। তখন হঠাৎই একটা মেয়ের ভয়ঙ্কর হাসির শব্দ ভেসে আসে। এটা শুনেই তো রাভি প্রচন্ড ভয় পেয়ে যায় যে হুট করে এই শব্দ আসলো কোথা থেকে। রাভিকে তখন এভাবে ভয় পেতে দেখে মৌলি তো খুব হাসতে থাকে, যে জন্য রাভি বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। এরপর মৌলি ঘরের দরজা লাগিয়ে তার কাজ করতে থাকে। তাদের বানানো ভিডিওতে এমন কিছু দৃশ্য ছিল যেখানে রাভি বিরক্ত হয়ে চলে যায়, আর মৌলি দরজা লাগিয়ে পেছনে ঘুরতেই একটা মেয়ের আত্মাকে দেখে ভয় পেয়ে যায়। এতটুক পর্যন্ত ভিডিও এডিট করে মৌলি একটু ব্রেক নেয়, কারণ সে অনেক বেশি টায়ার্ড ফিল করছিল আর তার খিদাও পেয়েছিল। সে পানি খাওয়ার জন্য ফ্রিজের সামনে যায়, কিন্তু সেখানে যেতেই সে কিছু অকওয়ার্ড শব্দ শুনতে পায়, যেগুলো শুনে সে কিছুটা ঘাবড়েই যায়, কারণ সে ছাড়া বাড়িতে আর কেউ ছিল না। সে তো বুঝতে পারছে না হচ্ছেটা কি। সে ভয়ে ভয়ে এদিক সেদিক তাকাতে থাকে আর তখনই হঠাৎ কিছু একটা দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়। দৃশ্য চলে যায় পরের দিন। পূজা নামের একটা মেয়েকে দেখা যায়, সে মৌলির সাথে দেখা করতে আসে। মৌলি তখন একেবারে চুপ করে বসেছিল, আর এসব দেখে পূজা তাকে জিজ্ঞেস করে কি ব্যাপার, সেরকম চুপ করে বসে আছে কেন, তার কি কিছু হয়েছে? কারণ মৌলি তো এরকম চুপচাপ বসে থাকার ব্যক্তি নয়। তাছাড়া সে কানের মধ্যে তুলা দিয়ে আছে কেন, কি অদ্ভুত। তখন মৌলি বলে সে ঠিক আছে, তার কিছু হয়নি, সে শুধু কিছু বিরক্তিকর শব্দ শুনতে পাচ্ছিল, তাই সারা রাত ঘুমাতে পারেনি, এ কারণে কানে তুলো দিয়ে আছে, তার অসহ্য লাগছে। তারা কথা বলছিল, তখনই সেখানে রাভি আসে। এরপরে তারা একসাথে কাজে চলে যায়। আমরা তখন দেখি পূজার চেহারা হঠাৎই পাল্টে যায়। তাকে দেখতে খুবই ভয়ঙ্কর লাগছিল, আর এই সবই ছিল মৌলির ভিডিওর অংশ। হ্যাঁ, তারা এরকমই হরর ভিডিও বানাতো, যেখানে পূজা একটা প্রেতাত্মা সেজেছিল। তখন রাভিকে চা দিলে সে সেটা নিতে গিয়ে দেখে সেখানে সাদা কাপড় পরা একটা ভূত দাঁড়িয়ে আছে। সে তো ভয়ে তখন চিৎকার করে ওঠে। মৌলি তখন খুব হাসতে থাকে, কারণ পূজা রাভিকে ভয় দেখানোর জন্য ভূত সেজে এসেছিল। কিন্তু রাভি পূজাকে এভাবে ভয় দেখাতে বারণ করে, কারণ তার হার্ট দুর্বল,
তাছাড়াও রাভি চায় তারা এমন হরর মুভি না বানিয়ে রোমান্টিক মেলোড্রামা নিয়ে কিছু বানাক, কিন্তু মৌলি তো এতে মোটেও রাজি হয় না। কারণ তার মতে ভূত প্রেতাত্মা ইত্যাদি মানুষকে আকর্ষণ করে, মানুষ ভয় পায়, কিন্তু এর পরও এই সবকিছু দেখতে তাদের মধ্যে কিউরিওসিটি তৈরি হয়। মৌলি এরপর পূজাকে বলে তাদের একটা সিন মিসিং আছে, যেখানে পূজাই ঘরে ঢোকার সময় যেমন সাউন্ড করেছে তেমন সাউন্ড তাদেরকে করতে হবে, তাহলে ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং হবে। কিন্তু পূজা আর রাভি বলে সে তো কোনো সাউন্ড করেনি। মৌলি এই কথা শুনে অবাক হয় আর বলে কোথায়, সে যে শুনতে পেল পূজা গোংরানির শব্দ করেছে। পূজা বলে আরে না, আমি কোনো শব্দই করিনি। এরপর সে বলতে থাকে মৌলি তোমার কি হয়েছে বলো তো, তুমি খামোখাই কিছু শব্দ শুনছো। মৌলির এই অবস্থা দেখে সে মৌলিকে ইএনটি স্পেশালিস্টের কাছে নিয়ে যাবে বলে জানায়। সে জানে সে এখন অফিসে যাচ্ছে আর অফিস শেষে মৌলিকে ডাক্তার দেখাতে নিয়ে যাবে। মৌলি তখন পূজাকে বলে ঠিক আছে সে যাবে, তবে তার সাথে তার কিছু জরুরি কথা আছে। কিন্তু অফিসে দেরি হয়ে যাচ্ছে দেখে পূজা বলে তার এখন যেতে হবে, সে তার সাথে কলেই কথা বলে নিবে। এই বলে সে সেখান থেকে চলে যায়। রাভি তখন মৌলিকে বলে সে কি পূজার কাছে শর্ট ফিল্ম বানানোর জন্য টাকা চাইবে। মৌলি বলতে থাকে সে কি ওই প্রডিউসারের কথা শোনেনি যে তাদেরকে টাকা দেওয়ার বদলে মুভির সিন আরো বাড়ানোর কথা বলেছিল। তাদের কাছে অত বাজেট বা কাস্ট কিছুই নেই, তাই তাদেরকে অল্পের মধ্যেই কাজ শেষ করতে হবে। তাই পূজার কাছেই টাকা চাইতে হবে যাতে তারা প্রডিউসারকে ইমপ্রেস করতে পারে, এছাড়া আর কোনো উপায় নেই। দৃশ্য চলে যায় বিকেল বেলা। পূজা অফিস থেকে ফিরেই মৌলি আর রবিকে নিয়ে সেই ডক্টর যোগেশের কাছে যায়। যোগেশ মৌলির কিছু পরীক্ষা করে আর বলে মানুষের কান দিয়ে তখনই শব্দ শোনা যায় যখন কান ব্রেনে সিগন্যাল পাঠায়। অনেক সময় অনেক তরঙ্গ আছে যেগুলো সকলের কানে পৌঁছালেও তা ব্রেন পর্যন্ত পৌঁছায় না, কিন্তু মৌলির ক্ষেত্রে সেসব তরঙ্গ ব্রেনে সিগন্যাল পাঠায় বলেই সে শুনতে পাচ্ছে। মৌলি বলে সে কিছুদিন ধরে তার বানানো শর্ট ফিল্মের হরর সাউন্ড নিয়ে কাজ করছে আর সে হেডফোন লাগিয়ে কাজ করছে। তাহলে কি এই কারণেই সে এসব শব্দ শুনছে? ডাক্তার বলে হ্যাঁ হতে পারে। এই বলেই সে মৌলিকে কানের ড্রপ দিয়ে দেয় আর ওম বলে প্রার্থনা করতে বলে, যেটা একটা ব্যায়ামের মতো কাজ করবে। কিন্তু মৌলির কাছে এটা কিছুটা হাস্যকর বলে মনে হয়, কিন্তু সে ডাক্তারকে কিছুই বলে না। এরপর আমাদেরকে রবিকে দেখানো হয় যে আয়নায় নিজেকে দেখছিল। হঠাৎই সে আয়নায় তার জায়গায় ঠিক তার মতোই দেখতে এক ভয়ঙ্কর লোককে দেখে। এটা দেখে তো সে অনেক ভয় পেয়ে যায় আর জোরে চিৎকার করে ওঠে। আসলে এই সবটাই ছিল মৌলির শর্ট ফিল্মের অংশ, যেটা সে প্রডিউসারকে দেখিয়েছে। প্রডিউসারের তার মুভির গল্প ভালো লাগে, কিন্তু হিরো অর্থাৎ রবিকে ভালো লাগে না। তাই সে মৌলিকে তার সময় নষ্ট করতে বারণ করে, যে জন্য মৌলি এবার বেশ চিন্তায় পড়ে যায় যে সে কি করবে। নতুন কোনো কাস্টকে হায়ার করতে গেলে তো টাকার প্রয়োজন, এসব সে কোথা থেকে পাবে। পরদিনই দেখা যায় ডক্টর যোগেশ তাকে কল করে আর দেখা করতে বলে। মৌলি তখন জানায় সে ব্যস্ত আছে, সে দেখা করতে পারবে না। ডক্টর যোগেশ তখন তাকে ইমার্জেন্সি ভাবে দেখা করতে বলে, তাই সে তখন রবিকে নিয়ে ডক্টরের সাথে দেখা করতে রওনা দেয়। তারা যোগেশের কাছে গেলে যোগেশ মৌলিকে জিজ্ঞেস করে সে যেই মুভি তৈরি করছে তার আইডিয়া সে কিভাবে পেয়েছে, নাকি এটা কোনো সত্য ঘটনা থেকে সে অনুপ্রাণিত হয়েছে। তখন মৌলি জানায় একদিন সে আর রবি রাত করে বাড়ি ফিরছিল আর তখনই তাদের বাইকের পেট্রোল শেষ হয়ে যায়। সে রবিকে পাশের একটা পাম্প থেকে পেট্রোল আনতে বলে, কিন্তু রবি ভয় পাচ্ছিল তাই সে যেতে চাইছিল না। তখনই মৌলি তাকে ভীতু বলে হাসাহাসি করতে লাগে। রবি তখন একা একাই পেট্রোল আনতে বেরিয়ে যায়, কিন্তু কিছু দূর যাওয়ার পরই সে একটা পরিত্যক্ত গাড়ি দেখতে পায়। তখনই একজন লোক তার কাছে আসে আর বলে একদিন এই রাস্তায় একটা গাড়ি দুর্ঘটনার শিকার হয়ে একজন মহিলা মারা যায়। এরপর থেকেই রাত 1টার পরে এই রাস্তায় যত গাড়ি যায় সবই নষ্ট হয়ে যায় আর সেই মহিলার আত্মা সেখানে উপস্থিত মানুষের নাম ধরে ডাকে। লোকটা রবিকে বলে কেউ যদি তার নাম ধরে ডাকে তাহলে যেন সে পেছনে ফিরে না তাকায়। এই বলেই লোকটা চলে যেতে লাগে। রবি তখন তাকে জিজ্ঞেস করে এসব কথা সে কি করে জানে। তখন সেই লোকটা বলে এর কারণ হলো সে ডাক শুনে পেছন ঘুরে তাকিয়েছিল। এই বলেই লোকটা গায়েব হয়ে যায়। তখনই মৌলি রবিকে পেছন থেকে ডাকে, কিন্তু সে তো পেছন ফিরেই তাকায় না। কিন্তু সেটা সত্যিই মৌলি ছিল আর রবি এই সবকিছু তার ভয়ের কারণে কল্পনা করেছিল। এখান থেকেই সেই মুভির আইডিয়া পায়। ভয়ের কারণে কল্পনা করেছিল এটা ছিল আসলে মৌলির ভাষ্য। যাক, তো ডক্টর যোগেশ বলে মৌলির তার হয়ে একটা কাজ করতে হবে, তাকে এসব শর্ট ফিল্ম না বানিয়ে তার সাথে ডকুমেন্টারি বানাতে হবে। মৌলি আর রবি বলে কেউ হরর মুভি না দেখে কেন এই বোরিং ডকুমেন্টারি দেখতে যাবে, কেউই দেখবে না এসব। তাই মৌলি রাজি না হয়ে সেখান থেকে চলে যেতে লাগে। ডক্টর যোগেশ তখন বলে সে যদি তার সাথে ডকুমেন্টারির কাজ করে তাহলে সে মৌলির মুভির প্রডিউসার হবে,
এই কথা শুনেই তো মৌলি সাথে সাথে রাজি হয়ে যায়, কারণ সে তার মুভিটা প্রডিউসারের জন্যই শেষ করতে পারছিল না। মৌলি এরপর ডক্টরকে জিজ্ঞেস করে সে কি নিয়ে ডকুমেন্টারি বানাতে চায়। ডক্টর জানায় সে সোল এবং স্পিরিট নিয়ে বানাতে চায়, তাই সে যদি রাজি থাকে তাহলে যেন তার সাথে যোগাযোগ করে। পরদিনই তারা দুজন পূজার সাথে দেখা করে, তাকে এই সব কিছু নিয়ে খুলে বলে। পূজা এসব শুনে বলে ঠিক আছে, সেও তাদের সাথে থাকবে আর এই কাজেও থাকবে, তাই মুভি বানানোর জন্য এটাই তাদের কাছে একটা মোক্ষম সুযোগ। এই কথা শুনে মৌলি ডক্টর যোগেশকে কল করে, আর রাতে তারা ডক্টরের বাড়িতে যায়, যেখানে ডক্টর মৌলির বানানো মুভি দেখে আর সেটা তার পছন্দও হয়। তাই সে তাদের একটা চেক আর একটা এগ্রিমেন্ট দেয়। পূজা এগ্রিমেন্ট পড়ে জানতে পারে তারা দূরে একটা বাড়িতে যাবে শুট করার জন্য, আর তাদেরকে নিজেদের নিরাপত্তার দায়ভার সম্পূর্ণ নিজেদের নিতে হবে। এটা দেখে পূজা একটু দ্বিধাবোধ করে, কারণ তারা ডক্টরের সাথে তার দেয়া লোকেশনে তার হয়ে কাজ করতে যাবে আর নিজেদের নিরাপত্তাও তাদেরকেই নিতে হবে। কিন্তু মৌলি এগ্রিমেন্ট পেপারে সাইন করে দেয়, কারণ সে তার মুভি প্রডিউস করার জন্য ডেসপারেট হয়ে আছে, তাই এই সুযোগ সে কোনোভাবেই হাতছাড়া করতে চায় না। পরদিনই দেখা যায় তারা ডক্টর যোগেশের বলা পিনাজার লাপাল্লি নামের এক গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ডক্টর যোগেশ তাদের আগেই সতর্ক করে দিয়েছে যাতে তারা সেই গ্রামের মানুষদের সাথে তাদের সোল আর স্পিরিট রিসার্চ বা ডকুমেন্টারি নিয়ে যেন কথা না বলে। তাদের ওই গ্রামে পৌঁছাতে পৌঁছাতে বেশ রাত হয়ে যায়। গ্রামে প্রবেশের পরই তারা একটা নিরিবিলি রাস্তায় একটা বাচ্চা মেয়েকে বসে থাকতে দেখে। এটা দেখে তারা খুবই অবাক হয়। তারা তো বুঝতেই পারছিল না যে বাচ্চা মেয়েটা রাস্তার মাঝখানে কেন বসেছিল, তাও এই রাতের বেলা। মৌলি আর পূজা তখন গাড়ি থেকে নেমে ওই মেয়েটার কাছে যায়। ঠিক তখনই মেয়েটার মা চলে আসে আর মেয়েটাকে সাথে করে নিয়ে যায়। আর রাভি বেচারা তো ভয়েই শেষ হয়ে যাচ্ছিল মেয়েটাকে ভূত ভেবে ভেবে। যাক, এরপরে তারা ডক্টর যোগেশের দেওয়া ঠিকানা অনুযায়ী একটা বাড়িতে গিয়ে পৌঁছায়। বাড়ির কেয়ারটেকার বিমলা তাদেরকে চাবি দেয় আর ফ্রেশ হতে বলে। এরপরে সে তাদের খাবার আনতে চলে যায়। ওদিকে পূজার মৌলি গাড়ি থেকে জিনিসপত্র বের করছিল আর রাভি দরজা খুলে বাড়ির ভেতর প্রবেশ করে, কিন্তু সে লাইট জ্বালানোর জন্য কোনো সুইচ বোর্ড খুঁজে পাচ্ছিল না। তখনই সে ফোনের লাইট অন করে এদিক সেদিক খুঁজতে গিয়ে একটা কঙ্কাল দেখে ভীষণ ভয় পেয়ে যায়। তখনই বিমলা এসে বাড়ির লাইট অন করে আর রাভিকে বলে যে এগুলো ডক্টর যোগেশের পুরনো হাসপাতালের জিনিসপত্র, আর সেই কঙ্কাল দেখে ভয় পাচ্ছে। এগুলো তো তার শরীরেই আছে, এসব নিয়ে ভয় পাওয়ার কি আছে। এই কথা শুনে পূজা আর মৌলি তো খুব হাসতে থাকে। এরপর বিমলা তাদেরকে তাদের ঘর দেখিয়ে দেয় আর একটা তালাবদ্ধ ঘরও দেখায়, আর বলে এখানে কি আছে সেটা সে জানে না, তাই তারাও যেন এই ঘর খোলার চেষ্টা না করে। এই বলেই সে তাদের খাবার দিয়ে তার বাড়ি চলে যায়। রাভি তখন একদম চুপচাপ খাবার খেতে থাকে আর মৌলি পূজার সাথে রোম্যান্সে মেতে ওঠে। দৃশ্য চলে যায় পরদিন। তারা ক্যামেরা হাতে বাড়ির আশেপাশে ভিডিও করছিল। বিমলা তাদের গ্রাম এবং ডক্টর যোগেশের জমিগুলো ঘুরিয়ে দেখাচ্ছিল তাদের। এই ঘুরতে ঘুরতে তখন একটা মন্দির দেখে রাভি সেখানে পুজো দিতে চায়, আর রাভিকে দেখে মন্দিরের পুরোহিত কিছু অশুভ লক্ষণ অনুভব করে আর ঈশ্বরের কাছে প্রার্থনা করে রাভিরা যাতে কোনো প্রকার অশুভ শক্তির সংস্পর্শে এসে বিপদ ডেকে না আনে। এরপরই আমাদেরকে গুরুজিকে দেখানো হয়। গুরুজি একটা মেয়ের উপর রিচুয়াল করছিল, কারণ মেয়েটার উপর একটা আত্মা ভর করেছিল। অনেকক্ষণ রিচুয়াল করার পর সবশেষে সে মেয়েটিকে মুক্ত করতে সক্ষম হয়। মেয়েটির বাবা তখন গুরুজিকে জিজ্ঞেস করে তার মেয়ের উপরই কেন আত্মা ভর করেছিল। তখন গুরুজি বলে তার মায়ের আত্মা অর্থাৎ মেয়েটির দাদির আত্মা তার উপর ভর করেছিল, কারণ মানুষ মারা যাওয়ার পর কিছু রিচুয়ালস করতে হয়, কিন্তু তারা সেটা না করায় তার মায়ের আত্মা মুক্ত হতে পারছিল না, তাই সে তার নাতনির ঘাড়েই ভর করে। তো এরপরে গুরুজি লোকটাকে তার মায়ের শ্রাদ্ধ করতে বলে আর প্রতি বছর এটা করতে বলে। লোকটাও তখন তার কথা মেনে নেয়। এরপর গুরুজি তার ছাত্রদের পড়ানো শুরু করে। সেই সময় রাভির পুজো দেওয়া মন্দিরের পুরোহিত শম্ভু তার সাথে দেখা করতে আসে আর তাকে ডক্টর যোগেশের ব্যাপারে বলে যে শহর থেকে মানুষ নিয়ে এসেছে। এই কথা শুনে গুরুজি বলে সে ডক্টরকে আগেও বারণ করেছে এসব আধ্যাত্মিক বিষয় নিয়ে আর অকাল্ট নিয়ে রিসার্চ না করতে, কিন্তু সে তো তার বারণই শুনছে না। তাই এখন ঈশ্বরই তাদেরকে রক্ষা করবে, এছাড়া সে আর কিচ্ছু বলতে পারছে না। দৃশ্য চলে যায় পরদিন। মৌলিরা ক্যামেরা হাতে আবারও বেরিয়ে পড়ে আর তারা একটা পুরাতন মন্দির দেখে সে মন্দিরের ভেতরে প্রবেশ করে আর ভিডিও ধারণ করতে থাকে। তখনই গুরুজি এবং বাকি পুরোহিতরা ধ্যান করছিল, আর ধ্যান করার সময় মৌলিদের এই আচরণ তাদের মোটেও ভালো লাগে না। তারা খুবই বিরক্ত হয়, তাই তারা সাথে সাথে ধ্যান বাদ দিয়ে দেয় আর গুরুজি মৌলির থেকে তার ক্যামেরাটা নিয়ে নেয়। তখন মৌলি বলে তারা এই মন্দির সম্পর্কে জানে না, কিন্তু এই মন্দির দেখতে অনেক পুরনো আর ট্রেডিশনাল। এটা দেখেই তারা ভেতরে প্রবেশ করেছে আর ভিডিও ধারণ করেছে। আর সে একজন নাস্তিক, তাই গুরুজির যদি সমস্যা হয় তাহলে সে ক্যামেরা ফেরত পেয়ে
সেই ভিডিওগুলো ডিলিট করে দিবে। গুরুজি বলতে থাকে সে ঈশ্বরে বিশ্বাস করে না, কিন্তু বিজ্ঞানে বিশ্বাস করে। মৌলি বলে সে বিজ্ঞানে বিশ্বাস করে কারণ সায়েন্সের জন্য অনেক কিছু আবিষ্কার হয়েছে। গুরুজি এটা শুনে বলতে থাকে সায়েন্স যখন আবিষ্কার হয়েছে তারও আগে অনেক কিছু আবিষ্কার হয়েছে, মিরাকেল হয়েছে, যার কিছু অংশ এখন সায়েন্স প্রকাশ করেছে। এই কথা শুনে মৌলি বলে এরোপ্লেন আবিষ্কারের আগে কেউ জানতো না যে পৃথিবী আর সূর্যের মাঝখানে কত দূরত্ব, আর এখন হাইপোথেটিক্যাল এভিডেন্স দেখানো যেন একটা ট্রেন্ড হয়ে গেছে। তাছাড়া জ্যোতিষীরা কি টেলিস্কোপ ছাড়া বিশ্বমণ্ডল দেখতে পাচ্ছে না। তাই এই সবকিছুর পেছনে সায়েন্সেরই অবদান আছে। গুরুজি বলে দেখো কিছু বোকা ও নির্বোধ মানুষ আছে যারা পথভ্রষ্ট, আর সেও ওই পথভ্রষ্ট লোকেদের ফলো করে, তাই সে এসব বলছে। অথচ তাদের সংস্কৃতি হাজার বছর আগে তাদেরকে বিভিন্ন শিক্ষা দিয়ে গেছে, বিভিন্ন ওষুধ আর নানা রকম জ্ঞান দিয়ে গেছে, যা আজ পুরো বিশ্বে ছড়িয়ে পড়ছে। আর সবচেয়ে বড় হলো ধর্ম। যারা ধর্মকে উপেক্ষা করে তারা কিছুতেই এই সম্পর্কে জানতে পারবে না। বেদাসের থেকে তারা যে জ্ঞান পেয়েছে তা এখনকার বিজ্ঞানীরাও গ্রহণ করে। জ্যামিতি, ত্রিকোণমিতি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সায়েন্স সবকিছুই বেদাস থেকে সৃষ্টি। বেদাস হলো সুপার সায়েন্স। পর্যবেক্ষণ থেকে আবিষ্কার ভালো, আর বেদাসই সেই আবিষ্কার আর ঈশ্বরের আবিষ্কারক। কিন্তু তার মতো নাস্তিক কি করে বুঝবে ঈশ্বর কি? সে যখন এই সবকিছু বিশ্বাস করবে তখনই সে বুঝবে ঈশ্বরের ঊর্ধ্বে আর কিচ্ছু নেই, ঈশ্বরই এই সবকিছু সৃষ্টি করেছে। আর সে আশা করে মৌলি খুব শীঘ্রই ঈশ্বরের ক্ষমতা ও অস্তিত্ব সম্পর্কে অবগত হবে। এই বলে সে মৌলিকে তার ক্যামেরা ফিরিয়ে দেয়। তারা মন্দির থেকে বের হলে ডক্টর যোগেশ তাদেরকে কল করে আর জানায় তাদের শুটিং শুরু করতে হবে। এরপর তারা শুটিং শুরু করে, আর পূজা ডক্টর যোগেশকে সেখানে অবস্থিত একটা হাসপাতালের কথা জিজ্ঞেস করে। ডক্টর জানায় এখানে তার দাদার কিছু সম্পত্তি ছিল, তাই সে এখানে একটা হাসপাতাল চালু করে গ্রামের মানুষদের চিকিৎসা করত। পূজা জিজ্ঞেস করে তাহলে বর্তমানে এই হাসপাতালটা বন্ধ কেন? ডক্টর তখন তাদেরকে ইয়োসে নামের গ্রামের এক স্থানীয় বাসিন্দার সাথে দেখা করায়। ইয়োসের সাথে কথা বলে তারা জানতে পারে তারা আগে অন্য ধর্মের মানুষ ছিল, কিন্তু তার বাবা হিন্দু ধর্ম গ্রহণ করে। তারপর থেকে তারা সেই ধর্মই পালন করছে। এসব শুনে পূজা তাকে জিজ্ঞেস করে সে একজন বয়স্ক লোককে ডক্টরের কাছে চিকিৎসা করানোর জন্য নিয়ে গিয়েছিল, কিন্তু কেন? তখন ইয়োসে বলে কয়েক বছর আগে তার বাবা মারা যাওয়ার পর সেই বৃদ্ধ লোকটি তার বাবার লাশ পোড়াচ্ছিল। তখন সে বারবার বলছিল তার ঘরের নিচে সোনা লুকিয়ে রেখেছে। বারবার একই কথা শুনে ইয়োসে তার বাড়ির মাটি খুঁড়ে দেখে যে সত্যিই সেখানে তার মা সোনা লুকিয়ে রেখেছিল। কিন্তু ওই বৃদ্ধ লোকটি এই কথা কিভাবে জানতে পেরেছে সেটা জানার জন্য সে লোকটির কাছে যায়, কিন্তু লোকটি কানে শুনত না। এটা দেখেই সে তাকে ডক্টর যোগেশের কাছে নিয়ে যায় তার চিকিৎসা করানোর জন্য। কিন্তু ডাক্তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে জানায় লোকটা সম্পূর্ণ বধির, সে কোনো কিছুই শুনতে পায় না। আর এটা জানার পর সে বুঝতে পেরেছে বৃদ্ধ লোকটাকে তার বাবার আত্মা এসব বলেছে, তাই সে কানে শুনুক আর না শুনুক সে তাকে বলতে পেরেছে। আর সেই কথা ডক্টরকেও বলেছিল। অর্থাৎ ওই বৃদ্ধ যে তাদের বাড়ির মাটির নিচে সোনা থাকার কথা বলেছিল তার ধারণা এটা তার বাবার আত্মাই তাকে বলেছে। তো বর্তমানে এইসব কথা শুনে পূজারা সবাই কিছুটা অবাকই হয়। এরপর তারা আবারও ডক্টর যোগেশের ইন্টারভিউ নিতে থাকে আর এই প্রশ্ন করে। এসব শুনে ডক্টর বলে সে ইয়োসের কথা বিশ্বাস করে না, কিন্তু তাই বলে এটা যে সম্পূর্ণ মিথ নয় সেটাও সে মানে। তাই সে বিভিন্ন ধর্মগ্রন্থের মধ্যে আত্মা সম্পর্কে পড়েছে। তাছাড়াও বিজ্ঞানের মতে একজন মানুষ যতক্ষণ বেঁচে থাকে তার শরীরের ভেতর কোনো না কোনো শব্দ উৎপন্ন হয়, আর যখন মানুষ মারা যায় তখন আর কোনো শব্দ হয় না। কিন্তু স্পিরিচুয়াল বলে আত্মা বের হয়ে যায়, তাই আমরা তখন শব্দ ক্যাপচার করতে পারি না যখন আত্মা দেহ থেকে বের হয়ে যায়। এই কথা শুনে পূজা জিজ্ঞেস করে তাহলে কি আত্মা দেহ থেকে বের হয়ে যাওয়ার সময় শব্দ হয় না? ডক্টর বলে যখন কোনো কিছু নড়াচড়া করে তখন তা কম্পন সৃষ্টি করে, আর কম্পন বা তরঙ্গই হচ্ছে শব্দ। এই বলে তারা সেদিনকার মতো তাদের শুটিং শেষ করে। এরপর তারা আবারও শুটিং শুরু করে, যেখানে ডক্টর যোগেশ শব্দ তরঙ্গ এবং সেই শব্দ নিয়ে রিসার্চ করে যা মানুষ কানে শোনে না, কিন্তু শব্দ ঠিকই উৎপন্ন হয়। সেই সব শব্দকে ক্যাপচার করার জন্য কিছু গ্যাজেটও নিয়ে আসে, যা এতদিন রিসার্চ করার পর সে বের করেছে। দৃশ্য চলে যায় পরদিন রাতের বেলা। তারা একটা কবরস্থানে চলে যায়। আজ তারা এখানেই শুটিং করবে। তো এখানেই রাভিকে লাশ পোড়ানোর মতো অভিনয় করতে হয়, কিন্তু রাভি তো মনে মনে অনেক বেশি ভয় পাচ্ছিল। এমনিতেই সে ভীতু, আর তাকে দিয়ে এখন এই রাতের বেলা কবরস্থানে এসব করানো হচ্ছে, তাই তার ভয়ে তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। কিন্তু বাকিদের জন্য তাকে বাধ্য হয়ে এসব করতে হয়। দেখা যায় শুটিং চলতে থাকে। সেই সময় রাভি হঠাৎ কিছু শব্দ শুনতে পায়, আর হুট করেই তার চোখ সাদা হয়ে যায়।
সে পেছন ফিরে তাকালেই ডক্টর যোগেশ তাকে দেখে প্রচন্ড ভয় পায়। সেখানে আর এক মুহূর্ত দাঁড়ায় না, দৌড়ে পালিয়ে যায়। ডক্টরকে পালিয়ে যেতে দেখে পূজা আর মৌলি খুবই অবাক হয়ে যায়, কারণ তারা তো এখানে এসেছিল ডক্টরের ভরসাতেই, আর সেই উল্টো ভয় পেয়ে পালিয়ে গেল। তাই এই নিয়ে তারা পরবর্তীতে ডক্টরকে জিজ্ঞেস করে। ডক্টর বলে সে ভয় পেয়েছে, এটা যেন দেখে সত্যি মনে হয়, তাই সে দৌড়ে চলে গিয়েছিল। কিন্তু মৌলি কি সেই দৃশ্যটা শুট করেছে? মৌলি জানায় হ্যাঁ, সে ওই দৃশ্য শুট করে নিয়েছে, কোনো সমস্যা নেই। এরপরই দৃশ্য চলে যায় পরের দিন। মৌলি রবিকে বলে সে গতরাতে যেভাবে চিৎকার করে অভিনয় করেছে, সেই চিৎকারের শব্দ তার বানানো সাউন্ড এফেক্টের থেকে অনেক ভালো। তখন রবি বলতে থাকে সে আর কখনো কবরস্থানে গিয়ে শুট করবে না, কারণ তার একেবারেই ভালো লাগে না, আর সে তাড়াতাড়ি এই সবকিছু শেষ করে বাড়ি ফিরতে চায়। আর মৌলি তো ডিরেক্টর, তবে কখন কি হবে না হবে সবকিছু ডক্টর ঠিক করে, তাই তার উচিত রিসার্চ ডিটেলসগুলো আগে থেকে চেক করা। তার কথা মতো মৌলি ও ডক্টর যোগেশকে গিয়ে রিসার্চ ডিটেলস দিতে বলে। ডক্টর তখন বলে কখন কি হবে না হবে, সে কি করবে না করবে, এই সবকিছু তো সে সময় হলে জানাবে। এই বলেই সে দরজা লাগিয়ে দেয়। এই সবকিছুর জন্য মৌলি একটু বিরক্তই বোধ করে। এরপরই সে সোজা পূজা আর রাবিকে এসে এই সবকিছু খুলে বলে, কারণ সে ডিরেক্টর, কিন্তু সে নিজেই জানে না পরের দৃশ্য কি শুট হবে, কি করতে হবে, আর কোন লোকেশনে যেতে হবে। এসব নিয়ে সে খুবই বিরক্ত ছিল। পূজা তখন বলে এখন আর এসব ভেবে কি লাভ, তারা কাজ করতে এসেছে, কাজ করছে, আর ডক্টর তাদেরকে টাকা দিচ্ছে, আর তারা সেই এগ্রিমেন্ট পেপারেও সাইন করে ফেলেছে। তাই এখন আর এত কিছু না ভেবে তাদের উচিত কাজ করা, কারণ এত ভেবেও এখন কোনো লাভ হবে না। তখনই হঠাৎ মৌলির কানে ব্যথা করে উঠলে পূজা তাকে ওষুধ দিতে নিয়ে যায়। আর রবি বলে সে শুধু ওষুধ দিচ্ছে, প্রার্থনা করছে না, যা তাকে ডাক্তার করতে বলছে। কিছুক্ষণ পরই দেখা যায় ডক্টর রবিকে পরদিনের স্ক্রিপ্ট দিয়ে যায়। আর স্ক্রিপ্ট অনুযায়ী ডক্টর গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় গ্রামের কিছু লোককে সে কবরস্থানে কাজ করা বৃদ্ধ লোকের কথা জিজ্ঞেস করে। সেই লোকগুলো জানায় তারা সকালেই সেই লোকের রক্তমাখা লাশ খুঁজে পেয়েছে, আর তারা এইমাত্র তার দাহ করে ফিরছে। এ কথা শুনে ডাক্তার কিছুটা অবাক হয়ে যায়। আর এরপর সে আবারও যাত্রা শুরু করে। সে তখন বৃদ্ধ লোকটিকে রাস্তার এক পাশে দাঁড়িয়ে থাকতে দেখে। এটা দেখেই তো সে চমকে যায় যে এই না গ্রামের লোকেরা বলল সে মারা গেছে, তাহলে সে এখন দাঁড়িয়ে আছে কিভাবে? তবে একটু ভালো করে দেখার পরই সে বুঝতে পারে যে সেখানে তো আসলে কেউ নেই। আর তখনই সেই বৃদ্ধ লোকটি তার গাড়ির সামনের গ্লাসের উপর থেকে উকি দেয়। এটা দেখে তো সে প্রচন্ড ভয় পেয়ে যায়। কিন্তু এই সবকিছুই আসলে ছিল তাদের স্ক্রিপ্টের অংশ। দৃশ্য চলে যায় রাতের বেলা। দেখা যায় তারা একসাথে ড্রিঙ্ক করছিল। সেই সময় পূজা ডক্টরকে জিজ্ঞেস করে সে কি সত্যিই সেদিন ওই বৃদ্ধ লোকটিকে দেখেছিল। ডক্টর বলে হ্যাঁ। এই কথা শুনে মৌলি বলে এই সবকিছু ডক্টরের মনের ভেতরের ভয়ের জন্য হয়, এই সবকিছু ইলিউশন জাস্ট, আর কিছু না। ডক্টর তখন বলে সে মিথ্যা বলছে না, সে সত্যিই দেখেছে। মৌলির মতে যেসব কিছুর প্রমাণ নেই সেই সবকিছুই মিথ্যা। তখন ডক্টর বলে তার কাছে প্রমাণ আছে। এই বলেই সে ক্যামেরা সেটআপ রেডি করে আর তার সেই শব্দ ক্যাপচার করা অডিও চালু করে। কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও কিছুই হয় না। তাই মৌলি ক্যামেরা অফ করে সেখান থেকে চলে যেতে লাগে, কারণ ক্যামেরায় চার্জ ছিল না। ঠিক তখনই সেই ভিডিও থেকে কম্পনের শব্দ ভেসে আসে, আর তা এত জোরে হয় যে টেবিলে রাখা পানির গ্লাস কম্পনের ফলে মেঝেতে পড়ে যায়। এটা দেখেই ডাক্তার তখন চিৎকার করে ওঠে আর বলতে থাকে কাজ হয়েছে। এই সময় মৌলিরা ছুটে চলে আসে, কিন্তু তখন আবার গ্লাসের টুকরোতে লেগে ডাক্তারের পা কেটে যায়। আর পা এমন ভাবেই কাটে যে সেখানে সেলাইয়ের প্রয়োজন হয়। তখনই আমরা মেঝেতে পড়ে থাকা ডক্টরের রক্তের ফোঁটাগুলোকে নিজে নিজেই নড়াচড়া করতে দেখি। ব্যাপারগুলো ছিল খুবই অদ্ভুত, তবে এই জিনিসগুলো তারা কেউ খেয়াল করে না। মৌলি তখন ডক্টরকে জানায় তারা বাড়ি ফিরে যাবে। ডক্টর তখন তাকে আর কিছুদিন থাকার জন্য রিকোয়েস্ট করে, সেও তখন থাকতে রাজি হয়ে যায়। রাত হলেই দেখা যায় পূজা বাইরে গিয়ে দাঁড়ায় আর আকাশের দিকে হা করে তাকিয়ে থাকে। তখন মৌলি তার কাছে আসতেই হুট করে তার কানে ব্যথা শুরু হয়। তাই সে পূজাকে ঘরে ফিরে যেতে বলে আর তাকে ওষুধ দিয়ে দিতে বলে। পূজা তখন বলে ঠিক আছে, সে আসছে। এই বলে সে তাকে ঘরে পাঠিয়ে দিয়ে আবারও আকাশের দিকে তাকিয়ে থাকে। তখনই আমরা সেখানে থাকা একটা গ্লাসের পানি অদ্ভুতভাবে কম্পিত হতে দেখি। তাহলে কি সত্যিই সেখানে কোনো আত্মার উপস্থিতি রয়েছে? এসব তো আমরা আরো ধীরে ধীরে জানতে পারবো। এরপরই মৌলি ঘরে ফিরে যায়। তখন রবি তাকে কিছুক্ষণ আগের করা সেই ভিডিওটা দেখায়, যেখানে ডক্টর যোগেশ কম্পিউটারে কি কি করেছে সেই ফুটেজটা সম্পূর্ণ ব্লার হয়ে গিয়েছিল, যার কারণ তারা কোনোভাবেই বুঝতে পারে না যে নির্দিষ্ট এই ফুটেজটাই কেন ব্লার হলো।
অপরদিকে আমরা পূজাকে দেখি, সে ওয়াশরুমে ছিল, কিন্তু সেই সময় সে কিছু অদ্ভুত অঙ্গভঙ্গি করতে থাকে, যেগুলো করা থেকে সে নিজেকে কোনোভাবেই আটকাতে পারছিল না। তার নিজের কাছে এই সবকিছু খুবই অদ্ভুত লাগছিল। সে বুঝতে পারছিল না এইসব কি কারণে হচ্ছে। এদিকে ডক্টর যোগেশকে দেখানো হয়, সে যখন ঘুমিয়েছিল তখনই সে তার মৃত স্ত্রীর সাথে কাটানো সেই দিনগুলো স্বপ্নে দেখে। আর হঠাৎই সে অনুভব করে তার স্ত্রী তার পায়ের ব্যান্ডেজে হাত দিয়েছে, কিন্তু যখনই সে চোখ খুলে সে দেখে রাভি তার ব্যান্ডেজ চেক করছে। সে রাভিকে দেখে অনেক চমকে যায়, আর এটা দেখেই রাভি তাকে শান্ত করে আর বলে সে তো ব্যান্ডেজ চেক করতে এসেছিল। এই বলেই সে সেখান থেকে চলে যায়। দৃশ্য চলে যায় পরের দিন। বিমলা আসে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে, তখনই সে মেঝেতে রক্ত দেখতে পায়। এটা দেখেও সে পরিষ্কার করতে থাকে, কিন্তু তখনই সে অনুভব করে তার পেছনে কিছু একটা দাঁড়িয়ে আছে। তাই সে প্রচন্ড ভয় পেয়ে যায়, কিন্তু পরক্ষণেই সে বুঝতে পারে সেখানে কেউ নেই। এরপর সে যখন বাইরে যায়, রাভিও তখন তার পিছু পিছু যায়। সেই সময় ডক্টর যোগেশ বাইরে আসে, আর বিমলা তখন বুঝতে পারে যে তার পা কেটে গেছে, আর সেই জন্যই মেঝেতে রক্ত পড়েছিল। কিন্তু রাভি তখন ডক্টরের সেবা করতে থাকে, আর সে বিমলার উপর অদ্ভুতভাবে রেগে যায় ডক্টরকে স্পর্শ করার জন্য। দূর থেকে রাভির এই আচরণ মৌলি লক্ষ্য করে। সে তো এটা দেখে বুঝতেই পারছিল না যে রাভি হঠাৎ ডক্টরের উপর এতটা অবসেসড কেন হয়ে গেল, আর কেন সে এরকম অদ্ভুত অদ্ভুত আচরণ করছে। মৌলির তো মাথায় কিছুই খেলে না। ঠিক তখনই পূজা আসে, আর সে সেই বিমলাকে তার সাথে করে নিয়ে যায়। আর দেখা যায় পূজা বিমলাকে একটা মেয়ে হয়েও অনেক বাজে ভাবে স্পর্শ করছিল, আর এই ব্যাপারটাও মৌলি দেখতে পেরে যায়। আর এটা দেখেই সে সেটা ভিডিও করতে লাগে, কিন্তু হঠাৎই পূজা সেখান থেকে গায়েব হয়ে যায়। এটা দেখে মৌলি খুবই অবাক হয়, আর অনেক খোঁজাখুঁজি করতে থাকে যে হুট করে কোথায় গেল, কিন্তু অনেক খুঁজেও সে তাদের পায় না। এদিকে ডক্টর রাভিকে নিয়ে আয়নার সামনে বসে থাকে, আর সে রাভিকে রাভিলা বলে ডাকে। রাভিলা ছিল তার স্ত্রীর নাম, আর রাভিকে তার স্ত্রীর আত্মাই ভর করেছে। আর ঠিক এই কারণেই রাভি এরকম অদ্ভুত আচরণ করছে, আর ডক্টরের প্রতি এতটা অবজেসড হয়ে আছে। এরপর আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে রাভিলা তার জন্মদিনে ডক্টরের জন্য অপেক্ষা করছিল, কিন্তু ডক্টর তার স্পিরিটস আর সোলের রিসার্চের জন্য অনেক ব্যস্ত ছিল, তাই সে বাড়ি ফিরতেও দেরি করতে থাকে। এরই মাঝে রাভিলার অ্যাক্সিডেন্ট হলে ডক্টর তার কাছে ছুটে যায়। তখনই রাভিলা তাকে জিজ্ঞেস করে সে কেন তার রিসার্চ রেখে চলে এসেছে। ডক্টর বলে কবরস্থানে সেই বৃদ্ধ লোকের চোখ জ্বলে উঠতে দেখেই সে প্রচন্ড ভয় পেয়েছিল, তাই আর এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে চলে এসেছে। বর্তমানে সে রাভিকে সেই নেকলেসটা পরিয়ে দেয়, যেটা সে সেদিন রাভিলাকে দিতে পারেনি। আর তখনই মৌলি পূজাকে খুঁজে না পেয়ে হন্তদন্ত হয়ে সেখানে ছুটে আসে, আর তার ডাকের ফলে রাভিলার আত্মা চিৎকার করে চলে যায়। অন্যদিকে পূজা বিমলাকে নিয়ে জঙ্গলে যায়, আর সেখানে সে এক জঘন্য কাজ করে বসে। যদিও তার আচার আচরণ দেখে আমরা বুঝতেই পারি যে সে কোনো আত্মা দ্বারা পজেসড হয়ে আছে। এদিকে মৌলি তো কিছুই বুঝে উঠতে পারছিল না যে এসব হচ্ছেটা কি, তাই সে ডক্টর যোগেশের কম্পিউটার রুমে চলে যায়, আর সেখানেই অনেক খোঁজাখুঁজি করে একটা ক্যামেরা খুঁজে পায়। সে ওই ক্যামেরাতে ধারণকৃত একটা ভিডিও খুঁজে পায়। সেই ভিডিওতে সে দেখে ডক্টর সেই মন্দিরের গুরুজির কাছে আত্মা এবং শব্দের মধ্যে কোনো কানেকশন আছে কিনা এই ব্যাপারে আলোচনা করছিল। গুরুজির মতে সবকিছু সৃষ্টির পেছনে শব্দ অর্থাৎ কম্পন রয়েছে। ডক্টর তখন জিজ্ঞেস করে তাহলে কি আত্মার মধ্যেও কম্পন রয়েছে? গুরুজি বলে মানুষের দেহ এবং আত্মা একে অপরের সাথে জড়িত। যেখানে কম্পন হয় সেখানে দেহ আছে, আর দেহের ভেতর আত্মা, আর আত্মার মধ্যেও কম্পন হয়। তাই সে এসব নিয়ে এক্সপেরিমেন্ট যেন না করে। সে ডক্টরকে তার ডাক্তারিতেই মনোযোগ দিতে বলে, সেটাই তার জন্য ভালো হবে। ভিডিও শেষ হলে সেখানে ডক্টর যোগেশ আসে, আর মৌলি তাকে সব সত্যি বলতে বলে। ডক্টর যোগেশ তখন জানায় তার আত্মা নিয়ে রিসার্চ করার আগে তার স্ত্রীর অ্যাক্সিডেন্ট হয়, আর এর কয়েক ঘন্টা পরই সে মারা যায়। তখন সে তার স্ত্রীর বেডের কাছে তার স্পিরিট ফ্রিকোয়েন্সির মেশিনটা রেখেছিল, আর তার স্ত্রী মারা যাওয়ার সময় ওই মেশিনে ফ্রিকোয়েন্সি রেকর্ড হয়ে যায়। এটা শুনে মৌলি বলে তার মানে এই ফ্রিকোয়েন্সি আবারও সে প্রকাশ করতে পেরেছে দেখেই তার স্ত্রী ফিরে এসেছে। কিন্তু রবিকে যদি তার স্ত্রীর আত্মা ভর করে, তাহলে পূজাকে কার আত্মা ভর করেছে? তখন ডক্টর যোগেশ কিছুক্ষণ ভাবনা চিন্তা করে বলে তার স্ত্রীর পাশের রুমে একজন ধর্ষকও মারা গিয়েছিল, আর হয়তো তার আত্মার ফ্রিকোয়েন্সিও সেভ হয়ে গেছে সেখানে, যে জন্য সে ফিরে এসে পূজাকে বশ করেছে। মৌলি তখন বলে পূজা এখন কোথায় আছে সে জানে না।
না জানি সে কি করছে। এই বলেই সে পূজাকে খুঁজতে বের হয়ে যায় আর একটা জায়গায় তাকে খুঁজে বাড়িও নিয়ে আসে। কিন্তু সেখানেও বারবার সেই ধর্ষকের আত্মা বারবার তাকে পজেস্ট করতে চায়। তাই মৌলি ডক্টরকে যে করেই হোক পূজাকে সুস্থ করার উপায় বের করতে বলে। কিন্তু ডক্টরের তো আত্মা ফিরিয়ে দেওয়ার উপায় জানা ছিল না, আর এই জন্য মৌলি সেই গুরুজির কাছে রওনা দেয়, কারণ এখন হয়তো গুরুজিই কিছু করতে পারবে। আর এদিকে দেখা যায় পূজাও ঘর থেকে বের হয়ে যায়। সে তখনও পজেস ছিল। রাস্তায় সে মৌলিকে ভয়ও দেখায়। মৌলি তখন তাড়াতাড়ি করে সেই মন্দিরে যাওয়ার রাস্তা খুঁজতে থাকে। আর খুঁজতে খুঁজতেই সে দুজন কাপলকে দেখে মন্দিরের ব্যাপারে জিজ্ঞেস করে। মহিলাটা তখন তাকে রাস্তা বলে দেয়। সেই সময়ই সেখানে পূজা আসে, আর হুট করেই সেখানে থাকা পুরুষটার মাথায় আঘাত করতে করতে সে তার মাথাই ফাটিয়ে ফেলে, আর লোকটা সেখানেই মারা যায়। তার সাথে থাকা মহিলাটি এটা দেখে প্রচন্ড ভয় পেয়ে যায় আর দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু তখন আত্মা ভর করা পূজা মহিলাটিকে ধরে ফেলে আর তার উপর শারীরিক নির্যাতন চালায়, কারণ সে আর এখন কোনো সাধারণ মানুষ নেই। সে এখন এক সাইকোপ্যাথ নির্যাতনকারী, যে মহিলাদের দেখলেই তাদেরকে তার লালসার শিকার বানাতো। এরপরই সেই শয়তানের আত্মা আবারও মৌলির পিছু করতে থাকে। তখন হুট করেই দেখা যায় চারপাশে কাক ডাকতে থাকে, আর এটা মন্দির থেকে গুরুজি আর তার শিষ্যরাও শুনতে পায়। ব্যাপারটা খুবই অদ্ভুত ছিল। তাই গুরুজি খুব সহজেই আন্দাজ করে কোনো এক অশুভ শক্তি বাইরে ঘোরাফেরা করছে আর খুব দ্রুতই কোনো বিপদ ঘনিয়ে আসছে। তাই গুরুজি তাড়াতাড়ি বিপদ কাটানোর লক্ষ্যে প্রার্থনা শুরু করে। এদিকে ডক্টর যোগেশ রবির বডিতে থাকা তার স্ত্রী রাভালির আত্মাকে নিয়ে দূরে কোথাও চলে যেতে চায়। তাই সে রাভিকে নিয়ে গাড়িতে করে চলে যাওয়ার জন্য রওনা দেয়। তখনই রাভালির আত্মার জ্ঞান ফিরে আসে, অর্থাৎ রাভির। তখন ডক্টর যোগেশ বলে সে তাকে নিয়ে অনেক দূরে চলে যাবে, যেখানে তারা দুজন শান্তিতে থাকবে। কিন্তু রাভালি বলে সে তার সাথে ফিরে যাবে, এই জন্য তো তাকে মরতে হবে, ডক্টরকে তার জন্য মরতে হবে। এই কথা শুনে ডক্টর বলে তার কাছে মেশিন আছে, তাই সে ওই মেশিন দিয়ে একসাথে শান্তিতে থাকবে। কিন্তু রাভালির আত্মা ডক্টর যোগেশের আত্মা চায়, তাই সে তার গাড়ির অ্যাক্সিডেন্ট করাতে চায়। অনেকক্ষণ ধস্তাধস্তি করতে করতে দেখা যায় রাভালি গাড়িটাকে একটা গাছের সাথে ধাক্কা দেয়, আর ডাক্তারও সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। গাড়ির অ্যাক্সিডেন্টের শব্দ শুনে মৌলি সেখানে ছুটে আসে, আর সে সেখানে সেই ডাক্তারকে অজ্ঞান অবস্থায় দেখতে পায়। এটা দেখে সে দ্রুত তার মুখে পানি ছিটিয়ে তার জ্ঞান ফিরিয়ে আনে। মৌলিকে দেখেই তো রাভালির আত্মা লুকিয়ে পড়ে। ডক্টরের জ্ঞান ফিরে আসলে সে আবারও রাভালিকে খুঁজতে থাকে। মৌলি তখন তাকে পূজার কথা জিজ্ঞেস করে, কিন্তু সে তার কথার কোনো উত্তর না দিয়ে রাভালিকে খুঁজতে থাকে। পূজাকে না পেয়ে মৌলি ডক্টরের গাড়িতে উঠে পড়ে, কিন্তু ধাক্কা খাওয়ার ফলে গাড়ি ঠিকঠাক কাজ করছিল না। তাই সে গাড়ির ইঞ্জিন ঠিক করার অনেক চেষ্টা করে, কিন্তু এত চেষ্টার পরও সে ব্যর্থ হয়। ততক্ষণে সেখানে গুরুজি চলে আসে। মৌলি তখন তার কাছে সাহায্য চায় আর তাকে সবকিছু খুলে বলে। গুরুজি বলে সে পুজো শুরু করে দিয়েছে, কিন্তু মূল পুজো তাদেরকে সূর্যের আলো ফোটার সাথে সাথে করতে হবে। এদিকে সেই খারাপ আত্মা রাভালির আত্মার ঘ্রাণ পেয়ে তাকে খুঁজতে থাকে, আর অন্যদিকে গুরুজি চক্রবিন্দু করে পুজো করতে বসে। আর সেখানেই রাভালির আত্মা রাভির দেহের মাধ্যমে উপস্থিত হয়। ডক্টর যোগেশ রাভালিকে নিয়ে সেই চক্রের ভেতর প্রবেশ করতে যায়, কিন্তু রাভালির আত্মা সেখানে প্রবেশ করতে পারে না। ততক্ষণে সেখানে ওই বদমাইশ আত্মাও চলে আসে, আর সে রাভালির আত্মাকে আক্রমণ করে বন্দি করে ফেলে। ডক্টর যোগেশ তাকে বাধা দিতে এলে সে তার শক্তি দিয়ে ডক্টরকেও বন্দি করে ফেলে। এরপর সে রাভালির কাছে যায় তাকে ভোগ করতে, কিন্তু ততক্ষণে গুরুজির মন্ত্র ও পুজো করার ফলে রাভালির আত্মা রাভির দেহ থেকে বের হয়ে যায়। আর রাভি হুঁশে ফিরে যখন পূজাকে দেখতে পায়, তখন সে তার ভয়ঙ্কর চেহারা দেখে চিৎকার করে ওঠে। আর রাভির চোখের মনির ভেতর সেই বদমাশ আত্মা পূজার চেহারা দেখে, আর এটা দেখেই সে বুঝতে পারে সে পূজাকে ভোগ করতে পারবে। পূজা অত্যন্ত সুন্দরী, তাই সে পূজাকে ভোগ করার জন্য ডক্টর যোগেশের শরীরে প্রবেশ করে। এই সুযোগে রাভি গুরুজির আঁকা চক্রবিন্দুতে প্রবেশ করে, কিন্তু পূজা তো বাইরেই থেকে যায়, যে যেন ডক্টর যোগেশের ভেতর থাকা প্রেতাত্মা পূজার উপর হামলে পড়ে। মৌলি তখন তাকে রক্ষা করতে চলে আসে আর ডক্টরকে আঘাত করে। ডক্টর তখন মাটিতে পড়ে যায়, আর এরই সুযোগে মৌলি পূজাকে নিয়ে চক্রবিন্দুর ভেতর প্রবেশ করতে যায়। কিন্তু পূজা ভেতরে প্রবেশ করতে গেলেও মৌলিকে প্রেতাত্মা ধরে ফেলে, আর তার মাথায় আঘাত করলে সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। আর এই অজ্ঞান হয়ে যাওয়ার সুযোগেই প্রেতাত্মা আবার পূজার উপর আক্রমণ করতে যায়। তখনই রাভালির আত্মা চলে আসে আর মৌলির উপর ভর করে, আর মৌলি সেই বদমাশ আত্মাকে আটকায়। এভাবেই সে পূজাকে রক্ষা করে আর প্রেতাত্মার মোকাবেলা করতে থাকে। ততক্ষণে সূর্যোদয় হয় আর গুরুজিও পুজো সম্পন্ন করে। তখন সেই চক্রবিন্দু থেকে আলোর রশ্মি বের হয়ে আত্মারা তাদের নিজ নিজ স্থানে
অর্থাৎ পরলোকে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় মৌলির জ্ঞান ফিরে আসে। সে তখন গুরুজিকে অনেক অনেক ধন্যবাদ জানায় এভাবে তাদের প্রাণ বাঁচানোর জন্য। না হলে তো আজ তারা সবাই শেষ হয়ে যেত। এতদিন তো সে নাস্তিক ছিল, তবে এই ঘটনার পর সে ধর্মের উপর বিশ্বাস আনে। সে এখন ঈশ্বরকেও বিশ্বাস করে। আর এসব দেখে গুরুজিও ভীষণ খুশি হয়ে যায়। এরপর আমাদের বেশ কিছু বছর পরের দৃশ্য দেখানো হয়, যেখানে মৌলি এবং পূজা একে অপরকে বিয়ে করে। তারা দুজন মিলে অনেক সুখে সংসার করতে থাকে। মৌলি এখন আর মুভি বানাতে চায় না। সে এখন তার সেই প্যাশনকে বাদ দিয়ে দিয়েছে। সে এখন একটা সাধারণ কর্মজীবী মানুষ। সে এখন বুঝতে পেরেছে সাধারণভাবে জীবনযাপন করাটা কতটা আনন্দের। তাই সে এখন তার ভালোবাসার মানুষ পূজাকে নিয়েই ভালো থাকতে চায়। সে আর ওসব হরর মুভি বানানোর কথা চিন্তাও করে না। এদিকে আমরা রবিকে দেখতে পাই। সে এখন একজন হিরো, পুরো দস্তুর হিরো। তার তো আগে থেকেই হিরো হওয়ার স্বপ্ন ছিল, আর অবশেষে সত্যি সত্যি সে তার স্বপ্ন পূরণ করতে পেরেছে। তাই সে আজ অনেক খুশি, কারণ সে সাকসেসফুল হিরো। তার অনেক ফ্যান ফলোয়ার্সও রয়েছে। এরপরই আমরা দেখি রবির নতুন একটা ছবির পোস্টার বের হয়, আর তখনই মৌলি তাকে কল করে আর তাকে তার নতুন মুভির জন্য শুভেচ্ছা জানায়। হ্যাঁ, তাদের মধ্যে বন্ধুত্বটা এখনো রয়েছে। তারা এখনো একে অপরের খোঁজ রাখে। আর মৌলি রবিকে এভাবে ফোন দেওয়াতে রবি ভীষণ খুশি হয়ে যায়, আর সেও তাকে তার প্যাশন ফলো করতে বলে। কিন্তু মৌলি বলে না, সে আর এসবে জড়াবে না। এসব সে অনেক আগেই বাদ দিয়ে দিয়েছে, কারণ সে বুঝতে পেরেছে এসবে জড়ালে খামোখা তাদের জীবনটা নষ্ট হবে, যা সে চায় না। সে এখন শান্তির একটা জীবন কাটাতে চায় পূজার সাথে। তাই সে তার নতুন জীবন নিয়েই ভালো আছে। সেই সময় দেখা যায় তার গাড়ির ড্রাইভারের সিটে বসে থাকা ডক্টর যোগেশের আত্মা বলে ওঠে, যখন কেউ তার ইচ্ছে পূরণ করার আগে মারা যায়, তখন তার আত্মা প্রেতাত্মায় পরিণত হয়। আর এই কথার মাধ্যমে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। তবে শেষের দৃশ্যটা দেখে আমরা এটা বুঝতে পারি যে ডক্টর যোগেশ হয়তো তার এক্সপেরিমেন্টাল রিসার্চ সম্পূর্ণ না করেই মারা গিয়েছে, আর এই কারণেই হয়তো তার আত্মা প্রেতাত্মা রূপে আবারও ফিরে এসেছে। তবে এই আত্মা এবার মৌলিদের সাথে কি করবে সেটা তার পরবর্তী পার্ট আসলেই জানা যাবে। আর যদি কখনো এর পরবর্তী পার্ট আসে তা আমি অবশ্যই আপনাদের জন্য এক্সপ্লেইন করার চেষ্টা করব। যাক, এই তো ছিল আজকের গল্প। আজকের এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।